রাজ্যের যুবকদেরকে পর্যটনের মাধ্যমে স্বনির্ভর করার ক্ষেত্রেও আমাদের সেখানে ভূমিকা নিতে হবে এবং সেটাকে মাথায় রেখেই আমাদের চিন্তা ভাবনা এবং পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে বা উন্নয়নের দিকে আমরা ধাবিত হচ্ছি। মাননীয় দীপক মজুমদার বিস্তারিত আলোচনা করেছেন ওনার বক্তব্যে এবং পরবর্তী সময়ে মাননীয় সদস্য শ্রী শৈলেন্দ্রচন্দ্র নাথ, সম্মানিত সদস্য শ্রী বিরজিৎ সিনহা এবং দীপঙ্কর সেন মহোদয় তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে সে বিষয়ে আলোচনা করেছেন। মাননীয় সদস্য শ্রী শৈলেন্দ্রচন্দ্র নাথ যে বক্তব্য রেখেছেন, আসলে উনি কি বুঝাতে চেয়েছেন আমি সেটা বুঝতে পারিনি। উনি পার্সেন্টেজের হিসাব করেছেন। আমার মনে হচ্ছিল আমরা হয়তো বাজেট সেশনে আছি, যে কোন খাতে কত পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে, কোন খাতে কত পার্সেন্টেজ কমেছে। উনি একটা রেট্রোস্পেক্টিভ একটা হিসাব আমাদের সামনে রাখলেন। আসলে আমি আপনাকে আহ্বান জানাবো, আপনার কাছে যদি কোনো তথ্য থাকে, যেটা আপনি বলেছেন এজির দেওয়া তথ্য, এটা আমি মনে করি না আজকের এই সভায় যে এটা কনক্লুসিভ, এটা ইনকনক্লুসিভ। আপনার দলের সদস্যই রয়েছে পিএসসির চেয়ারম্যান, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। দপ্তরকে যদি আমাদেরকে বলা হয়, নিশ্চয়ই আমরা সে বিষয়ে দেখব। যদি চিঠি আকারে দেন বা আলোচনা করেন, আমরা সেক্রেটারি ডাইরেক্টর রয়েছেন, পিএসসি যদি ডাকে ওনারা আসবেন এবং প্রজেক্ট ওয়াইজ, ইয়ার ওয়াইজ, ডেটা ওয়াইজ আপনারা আলোচনা করতে পারেন। আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। বিরজিৎ দা বলেছেন, মাননীয় সদস্য বিরজিৎ সিনহা মহোদয়, যে ঊনকোটি একটা পর্যটনের বিশেষ স্থান, তাতে পরিকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা রয়েছে। আমি সম্পূর্ণভাবে সহমত পোষণ করি এবং আপনার মাধ্যমে মাননীয় সদস্য শ্রী বিরজিৎ সিনহাকে জানাতে চাইব, বা উনিও নিশ্চয়ই জানেন, কারণ উনি ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে এমন নয়, নতুন, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রতিনিধিত্ব করছেন কৈলাসহর বিধানসভা কেন্দ্র থেকে, যে ঊনকোটি থেকে 3 কিলোমিটার দূরে সোনামুখী একটা জায়গা রয়েছে। 72 কোটি টাকা খরচ করে এডিবি ফান্ডে সেখানে নতুন করে পরিকাঠামো গড়ে উঠছে। আগামী 1 বছরের মধ্যে তা সম্পন্ন হবে। আমি প্রশ্ন রাখছি দীপঙ্কর বাবুকে এবং শৈলেন্দ্রনাথ সেখানে মাননীয় সদস্যকে, যে আপনাদের সময় পর্যটনকে শিল্প আকারে ঘোষণা দেওয়া হয়েছিল ইন দ্য ইয়ার 2008-2009, কিন্তু শিল্প আকারে ঘোষণা দেওয়ার পরেও শিল্পকে প্রতিষ্ঠা করার জন্য যে পদক্ষেপ গ্রহণের প্রয়োজন, সেই পদক্ষেপ কিন্তু তারা গ্রহণ করার প্রয়োজনীয়তা বোধ করেনি। বরং 22,96,00,000 টাকা দিল্লি থেকে এসছে টাকা উন্নয়নের জন্য, সেই টাকাকে ইচ্ছাকৃতভাবে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। আমরা কি শুনতাম? আপনার দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বলতেন? পর্যটন হচ্ছে বেলিল্লাপনা। পর্যটন, আমরা বলি পর্যটন হচ্ছে ভবিষ্যৎ। আমাদের মুখ্যমন্ত্রী বলেন পর্যটন ইজ ফিউচার, ট্যুরিজম ইজ আওয়ার ফিউচার। আমাদের প্রধানমন্ত্রী বলেন যে সারা রাজ্যে, প্রতি রাজ্যে এমন একটি ক্ষেত্রকে চিহ্নিত করো, একটি ডেস্টিনেশনকে আইডেন্টিফাই করো, যেটাকে সেন্টার অফ এক্সেলেন্স হিসাবে আমরা ঘোষণা দিতে পারবো, যেটাকে আমরা সারা বিশ্বের কাছে শোকেস করতে পারবো। আর ওনাদের মুখ্যমন্ত্রী বলতেন পর্যটন হচ্ছে বেলিল্লাপনা, পর্যটনে টাকা চলে যাক তাতে আপত্তি নেই। দীপঙ্কর বাবু সঠিক বলেছেন। চোত্তাকলার একটা অনুষ্ঠানে ওনার সঙ্গে আমরা ছিলাম, আমাদের ট্যুরিজম দপ্তরে। আমাকে বলেছেন যে চোত্তাকলা আমাদের সময়ই হয়েছে, সে হয়েছে, আপনাদের সময় হয়েছে, কিন্তু আপনারা যে পরিকাঠামো করেছেন ভারত বাংলা মৈত্রীর সেই সম্পর্ককে আরো জোরদার করার জন্য, একটা শৌচালয়ের পর্যন্ত জায়গা ছিল না, একটা ক্যাফেটেরিয়া ছিল না। আগরতলা থেকে মানুষ যাবে, প্রাকৃতিক কার্য সম্পাদনের জন্য একটা জায়গার প্রয়োজন,
সেটা করার প্রয়োজনীয়তা বোধ করেননি, বা আপনাদের যে দূরদর্শিতা, আপনারা বলছেন প্ল্যান করে করার জন্য, আপনাদের প্ল্যানিংটা কোথায় ছিল সেদিন? একটা শৌচালয় পর্যন্ত আপনারা প্রয়োজনীয়তা বোধ করেননি, একটা ক্যাফেটেরিয়া প্রয়োজনীয়তা সেখানে বোধ করেননি, একটা লঘাট নির্মাণের সেখানে আপনারা বোধ করেননি। আমরা স্বদেশ দর্শন স্কিমে সেটা করেছি প্রায় 5.5 কোটি টাকা ব্যয় করে। আপনাকে নিয়েই আমরা সাক্ষী রেখে উদ্বোধন করেছি। পর্যটক কমেছে ওই চোত্তাখোলা পার্কে। কারণ কি? মানুষ যাবে 100 কিলোমিটার 200 কিলোমিটার দূর থেকে, গিয়ে কিছু ভারত বাংলার মৈত্রীর নিদর্শন সেখানে দেখবে, একটা শৌচালয় নেই, খাবার জায়গা নেই, বিশ্রামাগার নেই। আমরা সেগুলোকে নতুন পরিকাঠামোয় যুক্ত করেছি, যেগুলো আপনাদের সময় ছিল না। আপনাদের বন্ধু সরকারই ছিল 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত। কেন আপনারা ট্যুরিজম সেক্টরে, যদিও অন্য সেক্টরে অঢেল অর্থ এসছে, 10 টাকা চাইলে 100 টাকা এসছে, কিন্তু ট্যুরিজম সেক্টরে আপনারা কেন অধিক অর্থ আপনারা আনতে পারলেন না? বা অর্থ কেন্দ্রীয় সরকার তখনই দেবে যখন দেখবে যে আপনারা যে অর্থ প্রদান করা হয়েছে সেই অর্থের সঠিক আপনারা ব্যবহার করেছেন। ইউটিলাইজেশন সার্টিফিকেট যদি সঠিকভাবে ইউসি আপনারা প্রদান করতে না পারেন, কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই অর্থ দেবে না। আমরা সেই কাজটা করছি। আপনি বাহবা নিতে চাইছেন যে সব আপনাদের সময় ছিল, সব আপনাদের সময় ছিল। এখানে প্রাক্তন পর্যটন মন্ত্রী প্রণজিৎ বাবু ছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, বা আমরা সেটা জানি, নারিকেল কুঞ্জে বলুন তো আপনাদের সময় কি ছিল? আজকে যে নারিকেল কুঞ্জে সুদৃশ্য লঘাট কটেজ তৈরি হয়েছে, আজকে যে নারিকেল কুঞ্জে কোটি কোটি টাকা ব্যয় করে আমরা মোটরাইজড বোট, শিকারা, হাউস বোট আমরা তৈরি করছি বা যোগ করেছি, আপনাদের সময় সেই নারিকেল কুঞ্জে কি ছিল? একটা জঙ্গল ছিল, টেররিস্ট সেখানে আস্তানা গেড়ে থাকতো, মানুষ দিনের বেলা যেতে ভয় করত, কিডন্যাপিং হতো, লুট হতো, ছিনতাই হতো, দিনের বেলা মানুষ যেতে ভয় করত। আজকে সেই নারিকেল কুঞ্জে মানুষ রাত যাপন করছে। এই নারিকেল কুঞ্জকে ঢেলে সাজানোর প্রক্রিয়া 2018 সালে আমাদের সরকার আসার পর আমরা শুরু করেছি। বর্তমানে সেটা কন্টিনিউশন রয়েছে। প্রতিনিয়ত আমরা নারিকেল কুঞ্জকে কিভাবে বিশ্বের কাছে আমরা শোকেস করতে পারি সে দিশায় আমরা কাজ করছি। নারিকেল কুঞ্জ ছিল, জলাশয় তো আমরা তৈরি করতে পারবো না। অনিমেষ বাবু বলছিলেন যে চারমিনার গেট ব্রিটিশ আমলেও ছিল, পৃথিবী যতদিন থাকবে চারমিনার গেট থাকবে। এখন পুরো সরকার যদি দাবি করে যে আমার সরকার এসছে বলে চারমিনার গেট রয়েছে, তবে সেটা কিন্তু বাস্তবসম্মত নয়, মানুষ তা হাসবে। তো নারিকেল কুঞ্জ আপনার সময় ছিল, জায়গাটার নাম ছিল, কিছু নারিকেল গাছ ছিল, জলাশয় ছিল, কিন্তু সেটাকে বিশ্বের দরবারে উপস্থাপন করার প্রক্রিয়া আপনাদের মধ্যে ছিল না। কারণ ট্যুরিজম ছিল আপনাদের কাছে বেলিল্লাপনা, আপনাদের প্রাক্তন সরকারের কাছে, আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে। আজকে নারিকেল কুঞ্জ G20 মিটিং হচ্ছে, 16th ফিনান্স কমিশনের প্রতিনিধিরা আসছে, নীতি আয়োগের প্রতিনিধিরা আসছে, এসে নারিকেল কুঞ্জে ওরা ভ্রমণ করছে। এটা আমাদের বলতে হচ্ছে না, দিল্লি থেকে খোঁজ নিয়ে তারা ঠিক করছে তারা কোথায় যাবে, তারা ফাইনাল করছে যে আমরা নারিকেল কুঞ্জে যাব। রাজ্য সরকার আমরা আধিকারিকদেরকে দিয়ে তাদেরকে শুধু গাইড করছি ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। ছবি মোড়া আপনাদের সময় ছিল, আই ফুললি এগ্রি, কিন্তু পরিকাঠামো ছিল কিনা? ছবি মোড়ার যে আমরা বলি অ্যামাজন, ত্রিপুরার অ্যামাজন বা ভারতবর্ষের অ্যামাজন, ছবি মোড়া যারাই আসে এসে পরিষ্কার ভাষায় বলে আমরা আবার আসতে চাইব। আপনারা পরিকাঠামো তৈরি করেননি। মানুষ বসে একটু চা খাবে সেই পরিকাঠামোর বন্দোবস্ত আপনাদের সময় ছিল না, শৌচালয়ের বন্দোবস্ত ছিল না। আমরা সেখানে বোটিং সিস্টেম চালু করেছি। আজকে প্রায় 60 কোটি টাকা ব্যয় করে মাননীয় মুখ্যমন্ত্রী শিলান্যাস করে এসেছেন। আগামী 1 বছরের মধ্যে নতুন পরিকাঠামো সেখানে গড়ে উঠবে। 1 বছর পর আবার কথা হবে। নারিকেল কুঞ্জ, ছবি মোড়া বা আপনি যেই টুরিস্ট ডেস্টিনেশনের কথা বলেছেন, কসবা কালীবাড়ি, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলান্যাস হয়েছে। একটা শৌচালয় ছিল না যে আমি আমার পরিবারকে নিয়ে যাব, আমার ছেলে মেয়ে আমার স্ত্রীকে নিয়ে যাব।
রেস্ট করার জায়গা ছিল না। আর যেই বিল্ডিংটা আপনারা টুরিস্ট লজ, সেই টুরিস্ট লজ যা অবস্থা ছিল আমি বলে লাভ নেই। আজকে গিয়ে দেখুন 3 স্টার ক্যাটাগরির হোটেলের রূপ পেয়েছে কসবা টুরিস্ট ভিউ লজ। সেখানে সাগরিকা 30,000 টাকা রেভিনিউ আসতো না প্রতি মাসে, নতুন করে কোটি টাকা ব্যয় করে আমরা স্টার ক্যাটাগরির সেখানে সাগরিকা টুরিস্ট লজ বানিয়েছি অমরপুরে। মাননীয় বিধায়ক অমরপুরের এখানে আছেন। আজকে 30,000 টাকা যেখানে রেভিনিউ আসতো না, আমাদের 2.5 লক্ষ টাকার উপর প্রতি মাসে রেভিনিউ আসছে সেই সাগরিকা টুরিস্ট লজ থেকে। মাননীয় চেয়ারম্যান মহোদয়, ইডেন আমাদের ত্রিপুরা রাজ্যের একমাত্র হিল স্টেশন জাম্পুই, ইডেন টুরিস্ট লজ যারাই যেতে চায় এসে কমপ্লেন করত। আগামী 2 মাস বাদে 3 মাস বাদে যাবেন, ইডেন টুরিস্ট লজের একটা পার্ট আমরা রিফারবিশমেন্ট রিনোভেশন করে নতুন ভাবে আমরা উপস্থাপন করব রাজ্যবাসীর কাছে। আরেকটা অংশ যে পুরানো অংশটা, সেটাকে আমরা ডিসমেন্টেল করে 3 স্টার ক্যাটাগরির হোটেলের মতো নতুন করে রূপ দেব আগামী 1.5-2 বছরের মধ্যে। প্রসেস চলছে। উদ্দেশ্য কি? পর্যটকদের আগমন বৃদ্ধি করা, রেভিনিউ জেনারেশন করা এবং এই রাজ্যের যুবকদেরকে পর্যটন সহায়ক প্রকল্পের মাধ্যমে, যেটা আমাদের পর্যটন দপ্তর ইন্ডাস্ট্রি দপ্তরের যৌথ একটা প্রয়াস, পর্যটন সহায়ক প্রকল্প, সেটার মাধ্যমে লোন প্রদান করে ট্যুরিজম সেক্টরে যদি কেউ স্বাবলম্বী হতে চায় তবে তাকে সহযোগিতা প্রদান করা। মাননীয় চেয়ারম্যান মহোদয়, সে দিশায় আমরা কাজ করছি। আমাদের হোমস্টে ফ্যাসিলিটি মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে গত প্রমোফেস্টের সময় ডুম্বুরে নারিকেল কুঞ্জে আমরা 9টা লাইসেন্স দিয়েছিলাম হোমস্টের জন্য। আজকে সেই হোমস্টের সংখ্যা ত্রিপুরা রাজ্যে 50-এর উপর ছাপিয়ে গেছে, 60-এর উপর ছাপিয়ে গেছে। এবং আপনারা জানলে নিশ্চয়ই জানবেন যে প্রতি মাসে সিজনে এক একটা হোমস্টে থেকে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা তারা আর্ন করছে। অফ সিজনে 40,000, 50,000, 60,000 টাকা তারা আর্ন করছে। এটা আমাদের বক্তব্য নয়, তারা নিজেরা বলছে। সহজ সরল উপজাতি যুবক, সহজ সরল উপজাতি জনজাতি যুবকরা সাপ্রেসড ফিগার, দপ্তরের আধিকারিকরা যখন তাদেরকে জিজ্ঞাসা করে, তারা সঠিক ফিগারটা অনেক সময় দিতে চায় না। কারণ ওদেরকে বলা হয় যে সঠিক ফিগার দিবি না, তবে সরকার তোদেরকে টাকা নিয়ে যাবে, তোদের থেকে ট্যাক্স দিতে হবে সরকারকে। তাই যদি 1.5 লক্ষ টাকা ইনকাম হয়, ওরা বলছে 1 লক্ষ টাকা ইনকাম, 50,000 টাকা ইনকাম। দিস ইজ এ সাপ্রেসড ফিগার। কিন্তু আমরা তো তাদের কাছ থেকে অর্থ চাই না। আমরা চাই রাজ্যের জনজাতি যুবক যুবতীরা যারা রয়েছেন, হোমস্টের মাধ্যমে তাদের রুজি রুটির সন্ধান তারা করে নিক, যাতে করে নারিকেল কুঞ্জের মতো জায়গায় মাসে 1.5 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা ইনকাম করছে জনজাতি যুবকরা। সেটা আমাদের রাজ্যের কাছে গর্বের বিষয়। আমাদের জাতি জনজাতির ঐক্যের ক্ষেত্রে এটা অনেকটাই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনারা তো সেই জিনিসটা কখনো উপলব্ধি করতে পারেননি। দোষ ধরতে হবে যে পর্যটন পরিবর্তন হচ্ছে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমাদের সরকারের নেতৃত্বে। সেই জিনিসটা আপনারা উপলব্ধি করছেন, কিন্তু তার মধ্যে একটা ফল্ট ফাইন্ডিং অ্যাটিটিউড আপনাদের থাকবে। যাই হোক, এটা আপনাদের ইতিহাস। আপনারা ইতিহাস থেকে কখনো শিক্ষা নেন না। এটাই আপনাদের বর্তমান, আপনাদের ভবিষ্যৎও সেটাই হবে। আমরা আপনাদের কাছ থেকে পজিটিভ বা পজিটিভিটি থাকবে সেটা আমরা কখনো আশা করি না। মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় সদস্য দীপক মজুমদার যে প্রস্তাব উনি রেখেছেন, আমি তাকে সমর্থন করছি। এবং বর্ডার নিয়ে উনি যে প্রস্তাব রেখেছেন, কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে আমাদের একটা প্রয়াস ছিল সেখানে যে আপনি ওয়াগা বর্ডারে যেমন জাতীয় পতাকাকে যখন সম্মান জানিয়ে বিকেলবেলা যখন সেটা অস্তনমিত করা হয়, এমন একটা কর্মসূচি আমাদের করার। কিন্তু দুই দেশের, বিশেষ করে বাংলাদেশের যে বিডিআর মানে বিজেপি, তারা সেটাতে অবজেকশন দিয়েছে। যেহেতু এক্সটার্নাল অ্যাফেয়ার্সের বিষয়, আমাদের দুই দেশের আধিকারিকের মধ্যেও কথা হয়েছে, কিন্তু আমরা সেই প্রজেক্টটাকে কন্টিনিউ করতে পারিনি। নতুন জায়গায় আমরা সেটার কাজ চলছে
মাননীয় মেয়র সাহেব বিধায়ককে নিয়ে আমরা সেটা পরিদর্শনে যাব এবং সেটাকে আগামী দিনে কি করে আরো সুন্দর আকৃষ্ট করা যায় সে দিশায় আমরা কাজ করব। মাননীয় সদস্যকে আমি সেটা আশ্বস্ত করতে চাইছি। তার বাইরে আগামী দিনে আমাদের পর্যটনের যে অনেক বিষয় এখানে আলোচনা হয়েছে, প্রতিটি ক্ষেত্রে 59 কোটির কথা আমি বলেছি। বিরজিৎ বাবু যে সোনামুখীর যে প্রজেক্ট আমাদের গড়ে উঠছে, উনি সেদিন বলেছেন আমাকে যে ওরে বাবা, এটা তো বিশাল একটা পরিকাঠামো তৈরি হচ্ছে, খুব সুন্দর পরিকাঠামো তৈরি হচ্ছে। আমি বললাম যে দাদা, আপনি 1 বছর আর অপেক্ষা করুন, 30-40% কাজ হয়ে গেছে, 1 বছরের মধ্যে আমরা সেটাকে আশা করি উদ্বোধন করব এবং আগামী দিনে এটা একটা সারা দেশের মানুষের কাছে যারা 59 কোটি আসবে, এটা প্রাকৃতিক কার্য সম্পাদন করার জায়গা ছিল না 59 কোটিতে। আপনাদের সরকার 25 বছর ছিল, কি করতে পেরেছিল? কি জবাব দেবেন? কোথাও নেই। আমরা সেটা করেছি বা করছি। মানুষ এসে থাকবে, খাবে, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, ইকো ট্যুরিজম, ওয়াটার ট্যুরিজম, স্পিরিচুয়াল ট্যুরিজম, প্রতিটা ক্ষেত্রে আমরা আগামী দিনে রাজ্যকে দিশা দেখাবো। রাজ্যের ভারতবর্ষের মানুষ এই রাজ্যে আসবে, রাজ্যের মানুষের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে। প্রায় 100 কোটি টাকা ব্যয়, 51টা শক্তিপীঠ রাদলে উদয়পুরের বন্দুয়ারেতে আমাদের প্রজেক্ট মাননীয় মুখ্যমন্ত্রী শিলান্যাস করেছেন। আমরা যারা সনাতনী, আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমাদের জীবদ্দশায় 51 শক্তিপীঠে যাওয়ার কারোর ক্ষমতা নেই, বা যদিও থাকে খুবই সামান্য থাকবে। কারণ ভারতে শুধু নয়, ভারতের বাইরে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ওই সমস্ত জায়গায় শক্তিপীঠগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদের প্রস্তাব যখন আমরা পেশ করলাম কেন্দ্রীয় ট্যুরিজম মন্ত্রকে, গজেন্দ্র সিং শেখাবতজি, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো, ওনারও ইন্টারভেনশন ছিল তাতে, এবং আমাদের প্রস্তাবকে সমর্থন করে উনি ট্যুরিজম মিনিস্টারের সঙ্গে কথা বলেছেন এবং আমাদের ডেলিগেশন মিট করার পর 15 দিনের মধ্যে 98 কোটি টাকার 70 লক্ষ টাকার স্যাংশন দিয়েছেন। কাজ শুরু হয়ে গেছে, 1.5 বছরের মধ্যে আমাদের সেটা সম্পন্ন করব। 51 শক্তিপীঠ, ভারতবর্ষের কোথাও এত বড় প্রজেক্ট শক্তিপীঠের রেপ্লিকা আর নেই। অর্থাৎ 51টা শক্তিপীঠ, মাতা ত্রিপুরেশ্বরীর মন্দির রয়েছে, তার বাইরে 50টা শক্তিপীঠ আপনি এক জায়গায় পেয়ে যাবেন। সেখানে আধুনিক বন্দোবস্ত সমস্ত কিছু থাকবে পর্যটক বা ভবন পিপাসু লোকেদের জন্য। এখন হলে তো আপনি 5 বছর বাদে বলবেন এটা তো আমাদের সময় তৈরি করার রূপরেখা আমরা করেছিলাম। সবকিছু যেহেতু আপনাদের সময় ছিল, ত্রিপুরা রাজ্যে যা কিছু হবে বা যা কিছু হয়েছে এটা বামফ্রন্ট সরকারের আশীর্বাদ, বামফ্রন্ট সরকারের ফসল। আমাদের 7 বছরে তো আমরা কিছুই করিনি। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী তো কিছুই করেননি। আপনাদের বক্তব্য শুনলে সেই জিনিসটাই বোঝা যাচ্ছে। একজন বলছেন পার্সেন্টেজের কথা, আমি বলেছিলাম যে এটা বাজেট সেশনে মনে হচ্ছিল। আসলে ট্যুরিজমে আমার জানা নেই যে আমাদের সময়ে ট্যুরিজম দপ্তর থেকে কোনো অর্থ দিল্লিতে ফেরত গেছে সঠিক ব্যবহারের কারণে। আমাদের দপ্তর থেকে, হ্যাঁ আপনাদের সময় গেছে, আমি যেটা বলেছি 22,96,00,000 টাকা ফেরত গেছে, কারণ ছিল ট্যুরিজম আপনাদের কাছে বেলিল্লাপনা। আজকে আপনারা ট্যুরিজমের জন্য অনেক দরদ দেখাচ্ছেন, কেন বিগত দিনে সেটা দেখাননি? কেন আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সেটা দেখায়নি? কেন আমাদের যে ইম্পর্টেন্ট টুরিস্ট ডেস্টিনেশন গুলো, ল গার্ডস গুলো বা আমাদের যে লজেস গুলো, সেগুলোকে আধুনিক রূপ প্রদান করা হয়নি? মানসিকতার অভাব, দূরদর্শিতার অভাব। আজকে আপনি আর্কিটেক্টের মতো কথা বলছেন যে প্রসাদ স্কিমে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির হয়েছে, তা একটু ঘুরিয়ে যেতে হচ্ছে সামনের দিকে, কেন না? আপনি জানলে অবাক হবেন, নিশ্চয়ই জানেন যে কেন্দ্রীয় সরকার যে টাকা প্রসাদ স্কিমে আমাদেরকে বরাদ্দ করেছিল, টাইমলি আমাদের কাজ সম্পন্ন হচ্ছিল না। কারণ আপনারা দেখেছেন ফ্লাড, ন্যাচারাল ক্যালামিটি সমস্ত কিছু ছিল, লেবারার বাইরে থেকে আসে বা রাজ্যে লেবারাররা কন্টিনিউটি সেখানে ছিল না বিভিন্ন কারণে। স্টেট এক্সচেকার থেকে প্রায় 17 কোটি টাকা আমরা প্রদান করছি স্টেট ফান্ড থেকে। 52 কোটি টাকা খরচ করে শক্তিপীঠ আমাদের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির নতুন করে সেজে উঠেছে, যার শুভ উদ্বোধন
মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী করবেন আগামী 22 তারিখ। বন্ধুরা, এই যে জিনিসগুলো, অ্যাচিভমেন্টগুলো, আজকে নবরাত্রিতে দেশের প্রধানমন্ত্রী প্রথম দিন শক্তিপীঠ থেকে পূজা অর্চনা শুরু করবেন। ভারতবর্ষে অন্য শক্তিপীঠও ছিল, কেন উনি ত্রিপুরা রাজ্যে আসছেন? এবং আমি দ্ব্যর্থহীন ভাষায় আমার অভিজ্ঞতা থেকে বলছি, মাননীয় চেয়ারম্যান মহোদয়, যে প্রধানমন্ত্রী যে সমস্ত শক্তিপীঠে গেছেন বা যে সমস্ত আমাদের ধর্মীয় স্থলগুলোতে গেছেন, বদ্রীনাথ বলুন, কেদারনাথ বলুন, আমাদের কামাখ্যা বলুন, প্রত্যেকটি ক্ষেত্রে টুরিস্ট ফুটফল ডাবল হয়ে গেছে আগামী দিনগুলোতে। এবং আমাদের বিশ্বাস যে মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরে ওনার আসার পর 22 তারিখের পর থেকে আপনি দেখবেন সারা দেশের মানুষ যখন জানবেন যে শক্তিপীঠ মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরের নবরাত্রির সূচনা প্রধানমন্ত্রী করেছেন পুজো অর্চনার মাধ্যমে, ভারতবর্ষের অন্যান্য প্রদেশ থেকেও টুরিস্ট ফুটফল ত্রিপুরা রাজ্যের মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরে সেখানে বৃদ্ধি পাবে। এবং আগামী দিনে আমাদের ত্রিপুরাবাসী হিসাবে সেটাকে বিশ্বের দরবারে বা ত্রিপুরার পর্যটনকে বিশ্বের দরবারে শোকেস করতে, উপস্থাপন করতে আমাদের অনেকটাই সহযোগিতা লাভ করব আমরা, মাননীয় চেয়ারম্যান মহোদয়। তো আজকে এই যে বিষয়বস্তুগুলো, সেগুলো আমি আগেও বলেছি, আজকেও বলছি, 1 বছর 1.5 বছর অপেক্ষা করুক। আমাদের যে আপকামিং যে টুরিস্ট ডেস্টিনেশনসগুলো সেগুলো আসছে, কাজ চলছে। এটা এমন নয় যে রাতারাতি কাজ সম্পাদন হয়ে যাবে। 2 বছর 3 বছরের সেখানে প্রজেক্ট আমাদের শুরু হয়ে গেছে। 2-4 মাস বেশি লাগতে পারে, 2-4 মাস কম লাগতে পারে, কারণ সময়ের উপর সেটা আমাদের নির্ভরশীল হতে হয়, পরিস্থিতির উপর অনেকটাই নির্ভর করে। আপনারা অপেক্ষা করুন। আপনি ওই রাজ্যের মানুষ, আমরাও ওই রাজ্যের মানুষ। যেটাই হবে আমাদের রাজ্যের অ্যাসেট হবে সেটা। এবং আগামী দিনে রাজ্যকে আমরা বিশ্বের দরবারের কাছে তুলে ধরব পর্যটনের নিরিখে। এবং পর্যটন আগামী দিনে আমাদের লাইভলিহুড, অর্থনৈতিক বুনিয়াদ, সেটাকে শক্তিশালী করতে, জিএসডিপি বৃদ্ধি করতে আমাদের অনেকটাই সেখানে সুবিধা আমরা প্রদান করবে। এই কোটি কথা বলে মাননীয় সদস্য দীপক মজুমদার আনিত এই প্রস্তাব আমি সমর্থন করছি এবং আগামী দিনে আমরা সে দিশায় কাজ করব। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই আশা করে আপনারা যে আলোচনাগুলো করেছেন, অনেক কথা আপনারা বলেছেন, সেগুলোকে আমি সমর্থন করতে পারি না বা সমর্থন বা তার বিরোধিতা করে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। নমস্কার, জয় হিন্দ। এখন আমি মাননীয় সদস্য শ্রী দীপক মজুমদার কর্তৃক উত্থাপিত রেজলিউশনটি ভোটে দিচ্ছি। মন্ত্রী বলার পরে আর বলবেন না, শুধু দুটো লাইন। আপনি তো অনেক কিছু বলেছেন যে আমাদের কোনো কৃতিত্ব নেই, আমাদের কৃতিত্বের উপরে শুধু মেড ইন ইন্ডিয়া স্টিকার লাগিয়েছেন। আপনি নতুন কিছুর কথা বলুন। রোপওয়ের কথা বলেছেন, রোপওয়ে হয়নি। আধুনিক স্টেশনের কথা বলেছেন, উদয়পুরে হয়নি। নতুন কিছু করেন, এগুলো তো সব স্টেশনের উপরে ল্যাট্রিন করেছেন, দীপঙ্কর বাবু। আধুনিক স্টেশন তো এটা ট্যুরিজমের পারভিউতে না। আপনি আলোচনা করছেন ট্যুরিজম নিয়ে, আপনি বলছেন আধুনিক স্টেশন। বিরজিৎ বাবু কৈলাসহর এয়ারপোর্ট নিয়ে বলেছে। আমি বলছি আপনাকে, আপনি রোপওয়ের কথা বলেছেন। আপনি যেটা জানেন না, আপনি শুনেন, হাফ নলেজ ইজ অলওয়েজ ডেঞ্জারাস। আপনার যেটা বলছেন, আপনারা হাফ নলেজ নিয়ে বলছেন। নো শো ইজ বেটার দেন এ পুয়ার শো। আমি শো করব না, সেটা আলাদা জিনিস, কিন্তু পুয়ার শো করব না। আপনার ব্যাপারটা হচ্ছে আপনি যেটা জানেন না সেটা। রোপওয়ে কি বলেছে? রোপওয়ে মিনিস্ট্রি অফ সার্ভিস ট্রান্সপোর্টের আন্ডারে রয়েছে, এটা ট্যুরিজমের আন্ডারে নয়। এবং তারা স্টাডি করেছে, সার্ভে করে তারা সেটা বলছে যে পর্যটনের ক্ষেত্রে সেটা সহায়ক হতে পারে, কিন্তু আমাদের দেখতে হবে অর্থনৈতিক দিক থেকে কতটুকু ভায়াবল হবে, কতটুকু ফিজিবিলিটি রয়েছে। ভারত সরকার আপনার আমার কথায় অর্থ স্যাংশন করবে 600 কোটি 700 কোটি টাকা, এমন নয়। ফিজিবিলিটি দেখতে হবে, ভায়াবিলিটি দেখতে হবে, এবং তারপরই হবে। আজকে স্টেশনের কথা বলছেন, অমৃত ভারত স্টেশন ত্রিপুরা রাজ্যে 3-3টার ঘোষণা করেছে রেলওয়ে দপ্তর। আজকে রেল স্টেশন প্রত্যেকটি জায়গা, আপনি আমাকে চিঠি লিখেছিলেন মাননীয় দীপঙ্কর বাবু, যে আপনার বেলুনিয়াতে
স্টপেজ প্রদান করার জন্য। প্রমোদ রিয়াং এখানে মাননীয় সদস্য লিখেছে, আমাদের মন্ত্রী চুলাইবাড়ির ক্যাডারের বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়া লিখেছে, আমি ব্যক্তিগতভাবে গেছি, মাননীয় মুখ্যমন্ত্রী রেল দপ্তরের মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, সাংসদরা বলেছেন, তারপর স্টপেজ দিয়ে দেওয়া হয়েছে। এটার তো প্রশংসা করলেন না, এটা তো প্রশংসা করলেন না। কারণ আপনাদের হচ্ছে ওই, আমি আগেও বলেছিলাম, আজকে বিশ্ববন্ধু সেন নেই, উনি আমাকে বারবার বলেছিলেন এটা রিপিট করার জন্য, যে ফল্ট ফাইন্ডার্স উইল ফাইন্ড ফল্ট ইভেন ইন প্যারাডাইস। যারা ফল্ট ফাইন্ডিং অ্যাটিটিউড নিয়ে অভ্যস্ত তারা স্বর্গে গেলেও তারা দোষী ধরবে। আপনারা মর্তে রয়েছেন, আপনারা অভ্যাস, আপনারা পরিবর্তন হবে না। আমি আপনাদের আহ্বান জানাবো যে বাস্তবটা স্বীকার করুন, সত্যটাকে সত্য বলুন। ইউ মাস্ট কল স্পেড এ স্পেড। যেটা সত্য সত্যটাকেই বলবেন, মিথ্যা মিথ্যাই থাকবে। আপনারা গোয়েবলসীয় কায়দায় মানুষকে মিসলিড করে আপনারা কখনো ত্রিপুরা রাজ্যে মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারবেন না। আমি আপনাদেরকে সেটাই আহ্বান জানাবো। ঠিক আছে, ঠিক আছে। মাননীয় এখন মন্ত্রী মহোদয়, আপনার সেক্রেটারিও এখানে আছেন, তারা তো স্বীকার করবে না। একটা ভালো বাস গাড়ি ঠিক করুন, ওনাদের টিমটা নিয়ে, ওনারা জানে, এনাদের সবকে নিয়ে টুরিস্ট স্পটগুলি ঘুরে আসুক। এরকম আলু উৎপাদনের জন্য একবার গেছিল, এত আলু উৎপাদন হয়, টুরিস্ট স্পটগুলি ভিজিট করুন, তখন রিয়েলাইজ করতে পারবেন হোয়াট ইজ হোয়াট। আরে ভাই, আরে আপনি গেছেন এর মধ্যে 60 বছরে নারকেলকুঞ্জ গেছেন, কি বলছেন? যান আগে, কিছু জানেন না, কেবল মানে ঠিক আছে, নেগেটিভ কথা ছাড়া কিছু না। কোশ্চেন মানে ঠিক আছে চেয়ারম্যান, স্যার, আরে আর দুটো আছে তো, আরো দুটো আছে। তাহলে আচ্ছা, রেফার করলে করছেন, মাননীয় সদস্য রেফার করলে করছেন। প্লিজ বসুন। ঠিক আছে, এগুলো রেকর্ড হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, দেখা যাবে এগুলি কি আছে। এখন আমি মাননীয় সদস্য শ্রী দীপক মজুমদার কর্তৃক উত্থাপিত রেজলিউশনটি ভোটে দিচ্ছি। রেজলিউশনটি হলো, এই বিধানসভা প্রস্তাব করছে যে ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক পর্যটন কেন্দ্রের অবকাঠামো উন্নয়ন, যে অর্থাৎ সেই তুলনা করলে পরে এই বিগত 7.5 বছরে এই খাতে প্রচুর টাকা এসছে। অবশ্যই কেন্দ্রীয় সরকার ধন্যবাদ জানাবো, কারণ এটা দরকার। এবং এখানে উত্থাপক মহোদয় বেশ কিছু তথ্য দিয়েছেন। আমি শুধু মাননীয় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীকে অনুরোধ করব, এই বুক স্টেটমেন্ট দিয়ে এটা যদি চলেন, তাহলে বাস্তবের থেকে আপনি সহস্র গুণ দূরে যাবেন। ত্রিপুরার যে 365 দিন বোধ হয় এমন একটা দিন বাদ যায় না, এটা উত্তরে হোক বা দক্ষিণ, এটা মিউনিসিপাল কর্পোরেশন এলাকা হোক বা কোনো পাহাড়ি এলাকা বা সমতল এলাকা। এবং এই যে রাস্তা রুখোগুলো হওয়ার অন্যতম কারণ পানীয় জলের যে বেহাল অবস্থা। হ্যাঁ, হয়েছে, কাগজে পত্রে কোটি কোটি টাকা খরচ হয়েছে, কোটি কোটি টাকা। পাইপলাইন লাগানো হয়েছে, কোনো কোনো জায়গাতে একবারের জায়গাতে 2বার পাইপলাইন গেছে, কিন্তু জল যায়। কাজে এই ক্ষেত্রেতে আমি বলবো, শুধু কাগজে পত্রে অ্যাডজাস্টমেন্ট দিলেই হয় না। এজি কি বললো না বললো প্রশ্ন না, আমরা আনসারেবল টু দি সিটিজেন অফ আওয়ার স্টেট, আওয়ার কান্ট্রি। সেই জায়গায় আন্তরিকভাবে এই পানীয় জল দেওয়ার যে আমাদের দায়বদ্ধতা, এটা সরকার বিবেচনা করুক। আর এখানে আমি আরেকটা কথা, এখানে চিত্তবাবু নেই এখন, তিনি প্রস্তাব করেছেন, এটা বোধ হয় মাননীয় বিদ্যুৎ মন্ত্রী প্রস্তাব দিয়েছেন বলে শুনছি আমি, যে সোলার প্যানেল দিয়ে হয়তো কোনো একটা টেকনোলজি আসছে, এটা দিয়ে হবে। কিন্তু আমার একটা অভিজ্ঞতা আমি শেয়ার করবো। আমি রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলাম। তখন রুরাল ডেভেলপমেন্টের দায়িত্ব হলো যে ইনোভেটিভ
DWS তারা ডিপ টিউবওয়েল বা অন্য ট্রিটমেন্ট প্ল্যানগুলি করে। আর রুরাল ডেভেলপমেন্টের দায়িত্ব হলো কঠিন এলাকাতে যেখানে এই সমস্ত সোর্স ফেল হয়ে যায় তারা ইনোভেটিভ প্রজেক্ট নিয়ে করে। তো আমি বলবো যে সোলার প্যানেল দিয়ে, অন্তত আমার অভিজ্ঞতা, আমি জানি না এটা ভুলও হতে পারে, ডিফিকাল্ট এরিয়াতে, হিলি এরিয়াতে কতটুকু এটা সম্ভব, এটার উপর যদি আমরা চোখ বুঝে ডিপেন্ড করি, সেই রুরাল এরিয়া আবার বুঝবে। নাম্বার 1। নাম্বার 2, এই সময়তে যে 3000 crore তার থেকে বেশি খরচ হয়েছে, মাননীয় অর্থমন্ত্রী স্টেটমেন্ট দিয়েছেন, দেখা যাবে তার বেশিরভাগ হলো ডিপ টিউবওয়েল, মিনি ডিপ টিউবওয়েল। ইয়েস, ডিপ টিউবওয়েলকে আমি একদম ডিসকার্ড করতে বলছি না। এখন বিশ্বজুড়ে যারা এনভায়রনমেন্টালিস্ট তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হলো যতটুকু সম্ভব আমাদের ফসিল, অর্থাৎ আমাদের মাটির তলায় রিজার্ভ যে আমাদের, এটা পানীয় জলেই হোক বা তেল, হোয়াট এভার, এটাকে এইভাবে না তুলে আমরা নেচার থেকে হারনেস করে কিভাবে পানীয় জল হলে পরে বিশুদ্ধ করতে হবে, সোলার হলে এটা সোলারে জেনারেট করতে হবে। কাজে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে ঠিকাদারদের সুবিধার জন্য, এবং দিল্লিতেও মিনিস্ট্রিতে কিছু লোক বসে আছেন, এরা তাদেরও এখানে কতগুলো স্টেক আছে, আমি এগুলি এখানে এনে বিতর্ক করছি না। এরা চাইবে তাদের জন্য যেগুলো লাভবান, বড় বড় কোম্পানিগুলো তাদেরকেও নানাভাবে কিকব্যাক দিতে দেয়, এগুলো পুশ করো। গত 7.5 বছর কি হয়েছে, এখানে সমস্ত কন্ট্রাক্টর এসছে গুজরাট থেকে, অন্য রাজ্য থেকে, অর্থাৎ ওইখানকার যারা কন্ট্রাক্টর তাদের টেকনোলজি, তাদের প্রোডাক্ট ত্রিপুরা রাজ্যে চালিয়ে দিয়ে এই ত্রিপুরা রাজ্যে এগুলো কতটুকু সাস্টেন করলো, কয় বছর জল দিল, দ্যাট ওয়াজ নট দেয়ার ইন্টেনশন। দেয়ার ইন্টেনশন ইজ টু মেক প্রফিট আউট অফ দ্যাট। আমি করজোরে অনুরোধ করব গভর্নমেন্টকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে, প্লিজ দেখুন, হ্যাঁ অধ্যাপক মহোদয় রামপদ বাবু একটা কথা বলেছেন, ওয়াটার হারভেস্টিং করে ছড়ার জল, নদীর জল, বৃষ্টির জল কিভাবে এগুলো ধরে রেখে ট্রিটমেন্ট করে। ইয়েস, ইট ইজ রাইট সাজেশন। কাজেই এগুলি একদিকে না গিয়ে শুধু ডিপ টিউবওয়েল, মিনি ডিপ টিউবওয়েল, কি হচ্ছে, বেশিরভাগ আইআরপি, বেশিরভাগ এইগুলি বন্ধ, চলে না, কাগজে পত্রে সব 100% কাভার, গিয়ে দেখুন 20%ও পাচ্ছে না। এখানে মাননীয় মন্ত্রী বিকাশ বাবু, আমি জানি না তিনি কোথায় গিয়ে স্টেটমেন্টটা দিয়েছেন, আমি একটা পেয়েছি এরকম, তিনি বলেছেন একটা স্টেটমেন্ট গত 23-24-এ, ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন মাত্র 46.62% চালু আছে, ডিপ টিউবওয়েল কমিশনিং মাত্র 44.73 হয়েছে, সারফেস ওয়াটার ট্রিটমেন্ট মাত্র যা হয়েছে ইনফ্রাস্ট্রাকচার 40% এগুলো চালু আছে, আর আয়রন রিমুভাল প্ল্যান মাত্র 15.33। তো আমি ওনার ফলটা আমি বলছি না। কাজেই কাগজে পত্রে এগুলো কোটি কোটি টাকা খরচ হয়েছে, ডিপ টিউবওয়েল হয়েছে, কিন্তু বাস্তবে, এবং বাস্তবে যদি এগুলো হতো, কেন এত রাস্তা রুখো মন্ত্রীদের মুভমেন্ট স্টপ করে ফিরে আসতে হচ্ছে, অফিসারদের মুভমেন্ট বন্ধ করে ফিরে আসতে হচ্ছে, গাড়ি ঘোড়া আটকে দিচ্ছে কেন? জল ছাড়া মানুষ বাঁচতে পারে না। স্যার, এটাই আমার বিনীত নিবেদন। আমি আবারও বলছি, প্রস্তাব খুবই উত্তম, পানীয় জল বন্দোবস্ত করা দরকার, এটা আমাদের দায়িত্ব, কিন্তু উই শুড বি প্র্যাকটিক্যাল, অনেস্ট, ট্রুথ, এটাই হোক। ধন্যবাদ স্যার। এবার মাননীয় মন্ত্রী মহোদয় এই ব্যাপারে বলবেন। আপনি তো আইটেম নাম্বার 3-তে দিয়েছেন। একটু আমি ঠিক আছে, বিরোধী দল নেতা মহোদয়কে বলবো, এটা ঠিকই আছে, ঠিক আছে, বলবেন। আমরা
ট্যাডার মাধ্যমে এ পর্যন্ত পানীয় জল সরবরাহের জন্য সোলার ড্রিঙ্কিং ওয়াটার, এটা ইনোভেটিভ, সার্ভিসেরটাও দরকার, ঠিক আছে। 50টা লক্ষ্যমাত্রা করেছিলাম, 12টা কমপ্লিট হয়েছে। যেমন ছামনুর বীরঞ্জপাড়া গোবিন্দবাড়ি বিসি 84 পরিবার, সোর্সটা কি? ঝর্ণা। যেখানে ঝর্ণা হবে না, বোরিং। ঝর্ণা এবং বোরিং যেখানে যেটা আছে, বীরঞ্জপাড়া, হাজিরাই পাড়া, শানিরাই পাড়া, রাজমঙ্গল পাড়া, দুর্গাচমণি, সুরমা, সোনারায় পাড়া এবং কল্যাণপুরের কল্যাণপুর কলোনি, কালাধুম, এরকম 12টা জায়গায় এখন পর্যন্ত আমি দেখছি সাকসেস। সব জায়গায় সাকসেস হবে আমি এটা বলতে পারি না, কিন্তু যেখানে ঝর্ণার জলের সুবিধা আছে সেখান থেকে নেবে, আর বোরিং যেখানে করা যায় এখানে। আপনাকে আমি বলি, পাইপ লাইন থেকে বেটার। কাউকে একজন, এরা ইঞ্জিনিয়ার মানুষ আছে, সুদীপবাবু, তারা মিনারেল ওয়াটার যেটা আমরা বলি খাই, এটার থেকে পিউরিফাইড। একদম কাছে আছে মোহনপুর কলেজে গেলে দেখতে পারবেন, আজকে প্রায় 6 বছর ধরে এই স্কিমে কাজ চলছে। হ্যাঁ, এটাতে কিন্তু পাইপ লাইন দিতে পারবো না, কিন্তু ওই যেমন বীরঞ্জপাড়া 84 পরিবার, হাজিরাপাড়ায় 60টা পরিবার, শানিরায়পাড়া 17টা পরিবার, রাজমঙ্গলপাড়া 15টা পরিবার, এরকমভাবে যেখানে যেটা আছে, যেখানে পাইপলাইন যাওয়া সম্ভব হয়নি, ইনোভেটিভ স্কিমে এটা করা হচ্ছে। এই যে 50টা লক্ষ্যমাত্রা পাড়া, এটার জন্য 8 কোটি টাকা ব্যয় হবে। যেখানে কোন দিন কি পাবো, সারফেস ওয়াটার আমার তো চলতে হবে, অটোমেটিক্যালি এটা করতে হবে। আর এদিকে যেটা আপনি বলেছেন, আমি এটা বলা ধরে না, কিন্তু এটা মাননীয় সদস্য বর্তমান সুদীপ বাবু, উনিও কিন্তু মন্ত্রী ছিলেন, ঠিক আছে। এরপরে ছিলেন সুশান্ত বাবু। অনলি 2.56%, অর্থাৎ 19,251 পরিবারে পাইপলাইন ছিল গ্রামে। 6,46,000 না কাভার্ড। হতে পারে যে কোনো জায়গাতে প্রবলেম আছে, কিন্তু 6 লাখ করা নট এ ম্যাটার অফ জোক। যেখানে যাই মিটিংয়ে, আমরা বলছেন তো গাড়ি আটকে চলে আসে, মিটিং যখন যাই সাধারণত গ্রামের মানুষের মতো কথা বলি কারা কারা পাইপলাইনের জলের লাইন গেছে হাত তুলুন তো দেখি। এমনি এমনি হয়নি। হ্যাঁ, হতে পারে কোথাও কোথাও প্রবলেম হয়েছে, কিন্তু একদম কিচ্ছু হয়নি। এত টাকা এসে টাকার, আর এই জন্যই তো আজকে সবার আগে কি বলে, এক সেকেন্ড কোথায় হয়েছে আমরা বলি, আরে যেখানে অনলি 3%, 2.56, 3%, আর কোথায় 86%। আমি আপনার কথা যদি যুক্তিও ধরে নেই, 60% কাভার্ড উইদিন 7 ইয়ার্স। এটা কি চারটিখানি কথা? তো ওই যে বলছে একদম নেগেটিভ দেখছি, এবং আপনার থেকে শিখছে ওনারা, আপনি সিনিয়র ম্যান, আপনি যদি এরকম বলেন তারা তো এরকম বলবে, এবং ঠিক এরকম শিখছে। আমি যেন বলছি না সবটা আপনি ভুল বলছেন, কিন্তু একবারে হ্যাঁ, কোনো স্পেসিফিক পাড়ার কথা বলুন, একটা পাড়া বলুন তো দেখি, যে একটা হয়নি, 2-4টা পাড়া বলতে পারবেন, নতুবা কিন্তু বলা মুশকিল। এই যে বলছি, এই জন্যই বলছি, ওই সেজন্য আমাদের সুশান্ত চৌধুরীকে বলছিলাম, বাসে করে সব জায়গায় যাওয়া উচিত। আপনারা বুঝছেন না, আপনারা প্রবলেম নাই, প্রবলেমটা ক্রিয়েট করা হচ্ছে, ক্রিয়েটেড প্রবলেম, দিস ইজ দ্য মেইন কোশ্চেন। মাননীয় সদস্য গোপালচন্দ্র রায় কি জানি বলছিলেন। মাননীয় চেয়ারপারসন স্যার, আজকে আমাদের শ্রী শ্রদ্ধেয় রামপদ জমাতিয়া মহোদয় যে
প্রস্তাব এনেছেন অত্যন্ত প্রণিধানযোগ্য এবং এটা জনগণ চায় ত্রিপুরাজ্যে। কিন্তু আমি পরে আসছি কি পরিশ্রুত পানীয় জল পাইপলাইনের মাধ্যমে, আমি সাংবাদিক বন্ধুদের ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াকে আমি অভিনন্দন জানাই বা স্বাগত জানাই। প্রায় দেখি জনজাতি মায়েরা বোনেরা বা সমতলে এবং পাহাড়ে কলসি নিয়ে পথ অবরোধ করে, কেন? জল চাই, জল পাওয়া যায়। কিন্তু রতনবাবু যেটা সাফাই দিয়েছেন, উনি খুব ভালো রিপেয়ারিং জানেন। ঠিকই, কাজ তো হবে, কাজও হবে, আকাজও হবে, সর্বনাশও হবে, ভালো হবে, সেটা কথা নয়। কিন্তু 2018 সালে আসার আগে এই যে ভীষণ ডকুমেন্ট, রতনবাবু, এনশুরিং দ্য অ্যাভেইলিটি অফ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার টু এভরি হাউস হোল্ড ইন ত্রিপুরা, প্রত্যেক বাড়িতে বিশুদ্ধ পানীয় জল দেওয়া হবে। 7.5 বছর পরে আমার প্রিয় শব্দ, আমার অত্যন্ত প্রিয়, যদিও মামা ভাগিনার ব্যাপার, আমি একটা সিনেমা দেখেছিলাম ধর্মেন্দ্র এবং গোবিন্দের, মামা ভাতিজার ভাগিনা না ভাতিজা, ভাতিজা। আমি যেটা বলছি আপনারা একটা বাড়িতে করে নিয়েন। আমার বক্তব্য হলো এটা থেকে আপনাদের আন্তরিকতা আছে কিনা আমার একটু সন্দেহ যাচ্ছে, কারণ এই বছর 32,423 কোটি .44 আপনার বাজেট এখানে পাশ করিয়েছেন। কিন্তু দেখা গেছে জনজাতি এলাকায় আমার চিত্তবাবু কিছুটা সত্য কথা বলেছে কি হয়, মায়েরা 3 কিলোমিটার দূর থেকে মাথায় করে জল আনতে হয়। কিসের জল? ছড়ার জল। আপনার পাইপলাইন দূরে থাকেন, পাইপলাইনে কিন্তু মোর্চা ধরে গেছে, পাইপলাইনে জল আসে না। আমার বক্তব্য হলো আমরা চাই জনগণ ভালো থাকুক, সবাই চায়। পরীক্ষায় 100 জন যখন পড়ে সবাই পাস করতে চায়, কিন্তু সারাদিন পড়াশোনা করলেও যদি 20-25 পেয়ে ফেল করে তাহলে কিছু করার নেই। আপনারা ভালো পড়াশোনা করছেন, কিন্তু ত্রিপুরাবাসীর কাছে আপনারা যে কমিটমেন্ট করেছিলেন যে আপনারা মানুষের ওয়েলফেয়ার করবেন, বাড়ি বাড়ি বিশুদ্ধ জল, বিশুদ্ধ শব্দটা তো আমার অবাক লাগছে। আপনারা এই ভীষণ ডকুমেন্টে একমাত্র চাঁদে বাড়ি করবেন বাদ দিয়ে সবই লিখেছেন। বিশুদ্ধ পানীয় জল 25 পাতায় বলেছেন এভরি হাউসে দেবেন আপনারা, কিন্তু এখানে ট্রাইবেল ওয়েলফেয়ারে এখানে কি করেছেন? এই গত বছর ছিল 1,476 কোটি 54,15,000, আর এইবার কি করেছেন 1,372 কোটি 50,64,000। তাইলে টাকা কমাচ্ছেন, আর এডিসিতেও টাকা কমিয়ে দিয়েছেন প্রপোর্শনে। রতনবাবু একটু আপনার সময় ডিস্টার্ব করিনি, প্লিজ। আপনার একটা হ্যাবিট আছে অন্যকে ডিস্টার্ব করা। ঠিক আছে, একটু সুদীপ বাবু তো বিরোধী দল নেতা ছিল, মন্ত্রী মহোদয়কে বলতে আরে এটা বসাও, এটা শুনেন, কি রে ভাই, সমতল এবং কি কইতেছে এগুলি? আপনি জিতেন বাবু টিদের আরে দাঁড়ান, একটু বসুন, একটু বসুন। আরে বসাও ভাই, বলতে দিন না, বলতে তুই দিন না। বিরোধী দল নেতা ছিল, বসো ভাই। কি মানে ভাই কথা বলছো? আরে কি আরে কি হইতে চাও? এটা কিচ্ছু জানো না, এটা বাজার বই নিয়ে আরম্ভ করছো কথা। কতদূর তুমি এখানে হাউসে মর্যাদা পাবলিক ওয়ার্কস, ড্রিঙ্কিং ওয়াটার, DWS, এখানে গতবার ছিল 1,886 কোটি 64 লক্ষ, এবারে আছে 127 কোটি 55 লক্ষ। তাইলে DWS এ বাজেট কমা হয়েছে, তাহলে বাড়ি বাড়ি জল কি করে পাবে স্যার? টাকেই নাই, থাক কুরুম থাক কুরুম নাই। আপনি কোথা দেখবেন টাকা নেই? আমি বাজেট থেকে বলছি, দিস ইজ বাজেট। রতন বাবু আপনি জানার যে বাজেটে টাকা নেই। আমি যেটা বলছি স্যার, একটা কথা হলো মানুষ, জলের নাম জীবন, জল তারা দেবে না, জল না খেয়ে মারবে। আমি 10 মিনিট হয়নি স্যার, আপনি ওই বিশ্ববন্ধু বাবুর অনুসরণ করবেন না, আমি আপনাকে বলছি। আপনি শুনুন, আমি জানি টাইমটা কত হয়েছে, আমি দেখছি,
আমি আপনাকে বলি, এখানে জলের যেখানে কথা হয়েছে আগরতলা শহর সম্মুখে, কিন্তু আপনি প্রাসঙ্গিক বলুন, প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বলবেন না। আপনাকে মশাই কান দিয়েছে নাকি রতন বাবু? আমি আপনাকে বলি, আগরতলা বাজে কথা শহরে, বলছেন। না। আগরতলা শহরে শুভা ভাই। প্রতিন বাবু যখন ছিল একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়েছিল কলেজ ক্লাবে, আরেকটা জোট আমলে হয়েছে আপনার এতে বর্দোয়ালিতে। এরপরে কোনো ট্রিটমেন্ট প্ল্যান্ট এখনো ট্রিটমেন্ট প্ল্যান্ট হয় নাই, এই হয়েছে ডিপ টিউবওয়েল কিছু কিছু হয়েছে। আগরতলা শহরে আমি যেখানে থাকি রামঠাকুর সঙ্গে এলাকায়, ওইখানেও জলের প্রচন্ড অভাব হয়। এখন তো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর থেকে জলের অভাব হাহাকার। আমার কাছে মানুষ আসে, আমি বলি যে কি করব, কয় গোপালদা আপনি কিছু করেন। আমি বলি আপনারা সরকার করেছেন, আমি কি করব, আমার তো কিছু না। আমি যেটা বলছি, জলের যে ব্যবস্থা, ড্রিঙ্কিং ওয়াটার বিশুদ্ধ ছেড়ে দিন, পাইপলাইনের মাধ্যমে জল দিতে হলে আমি সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী এখন দায়িত্বে আছেন মনে হয়, আরও ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে, আরও ডিপ টিউবওয়েল করতে হবে। এটার জন্য আমি বলছি, কারণ 7.5 বছর পর হঠাৎ একজন মাননীয় সদস্য, শ্রদ্ধেয় সদস্য, উনি চেয়ারম্যানও, উনি হঠাৎ এই প্রস্তাবটা এনেছেন। আমি কালকে রাত্রে 2টা পর্যন্ত আমি পড়াশোনা করে দেখলাম, আরে কোথায় এলাম, স্বপ্নের জগতে এলাম নাকি? কি করে বিশুদ্ধ পানীয় জল দেবেন যেখানে কুরুং নাই, রাং কুরুং তাকেই নাই, আপনি কি করে করবেন রাং কুরুং? আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি আরো বাজেট করুন, আরো বাড়ি বাড়ি তো দিবেন না আপনারা, আমরা জানি, জল না খেয়ে মারবেন। এখন কত হলো, ওনাদের 25 বছরের দোয়াই দিচ্ছেন, আমাদের দেবেন। রতনবাবু যে বলছেন, আপনি এখানে ছিলেন, আপনিও বলেছেন, আমি অনুরোধ করছি, মোর ট্রিটমেন্ট প্ল্যান্ট ইজ রিকোয়ার্ড ফর আগরতলা। আগরতলাতে আর 2-4টা করতে হবে, শুধু মন্ত্রী এবং ইম্পর্টেন্ট লোকদের জল দিলে হবে না। ঠিক আছে, বসুন। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। এরকম করছিল বইলা তৃণমূলের এক সাংসদকে পার্লামেন্ট থেকে কুরুত কুরুত করছিল দেখা বাড়ি করে দিচ্ছিল। এরকম কুরুত কুরুত করেন না, কুরুত কুরুত করেন না। বসুন, 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 প্লিজ, প্লিজ বসুন। এখন এ বিষয়ে বলবেন মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমাদের মাননীয় বিধায়ক শ্রীরামপদ জমাতিয়া এখানে যে প্রস্তাব এই বিধানসভায় রেখেছে, যে রাজ্যের পাহাড়ি সমতল সর্বত্র জনবসতি এলাকায় পরিশ্রিত পানীয় জল পাইপলাইনের মাধ্যমে সরবরাহ নিশ্চিতকরণে রাজ্য সরকার আরও পদক্ষেপ গ্রহণ করবে। আমি প্রস্তাবের সর্বান্তকরণে সমর্থন করি। আমরা সবাই জানি যে ভিটামিন সি যিনি আবিষ্কার করেছিলেন, ওনার নাম হচ্ছে অ্যালবার্ট জ্যান গাইরোগি। উনি বলছেন যে ওয়াটার ইজ লাইফ ম্যাটার অ্যান্ড ম্যাট্রিক্স, মাদার অ্যান্ড মিডিয়াম, and there is no life without water. আমরা জানি যে জল জীবন মিশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 15 অগস্টে 2019-এ এটা লঞ্চ করেছিলেন। এরপর তো একটা সি চেইন আমরা সারা ত্রিপুরাতে, সারা ভারতবর্ষে আমরা দেখেছি, একটা বিরাট একটা চেইন এখানে আমরা দেখতে পাচ্ছি। ত্রিপুরাতেও আমরা যে জল জীবন মিশনের যে প্রকল্প ঘোষিত হওয়ার পর থেকে আমাদের যে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর পাহাড়ি সমতল জনবসতি এলাকায় যাতে পাইপলাইনের মাধ্যমে নিয়মিত এবং দীর্ঘমেয়াদী যাতে জলটা সেখানে যায়, পানীয় জল সরবরাহ করা যায়, তার জন্য একটা মিশন মোডে কাজ করে চলছে। এখানে এই বিষয়ে এখানে অনেকে আলোচনা রেখেছেন। এখানে আমাদের শ্রদ্ধেয় এমএলএ চিত্তদেব বর্মা মহোদয় এখানে আলোচনা রেখেছেন।
উনি এটাও বলেছেন 4 ভাগের 3 ভাগে হচ্ছে আমাদের স্থল, আর 1 ভাগ হচ্ছে আমাদের জল। কাজে জলের স্কারসিটি আছে সারা পৃথিবীতে। এবং এখানে আমাদের বিরোধী দল নেতা জিতেন চৌধুরী মহোদয়, উনি অনেক কথা এখানে রেখেছেন। গোপালবাবু অনেক সাজেশন দিয়েছেন, অনেক কথা বলেছেন, উষ্মা প্রকাশও করেছেন। আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার রতনবাবুও অনেক আলোচনা রেখেছেন। তো যে কথাগুলো ওনারা বলেছেন নিশ্চয়ই আমরা আমাদের সরকার এবং এই দপ্তর থেকে আমরা নোট ডাউন করেছি, যেটা যেটা নেওয়ার নিশ্চয়ই আমরা নেব। এখানে রাজ্যের পাহাড় এবং সমতল সর্বত্র জনবসতি এলাকা মোট যে পরিবার তার সংখ্যা হচ্ছে 7,50,849, যার মধ্যে 15ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত, একটু আগে এই সংখ্যাটা আমাদের মাননীয় বিধায়ক কিছুটা বলার চেষ্টা করেছেন রামপদ বাবু, যে 15ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত 6,46,758 পরিবারে জলের সংযোগ দেওয়া হয়েছে। এখানে আমাদের রতনবাবু এটা বলেছেন যে 3%, মানে প্রায় আরও নিচে 3%-এর মতো, মানে যেখানে এই পাইপলাইন দেওয়া ছিল 3% থেকে পরবর্তী সময়ে আমাদের সরকার সেই 3% থেকে সেখানে 86.14% পরিবারের মধ্যে পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দিয়েছেন। রাজ্যের পাহাড় ও সমতল জনবসতি এলাকায় বিশেষ করে টিটিএডিসি 587 এবং ভিলেজ কাউন্সিলের যে 606টি গ্রাম পঞ্চায়েত পাইপলাইনের মাধ্যমে এই ফাংশনাল হাউসহোল্ড ট্যাপ কানেকশন কীরকমভাবে দিয়েছে তার আমি আপনাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনার মাধ্যমে আমি সবাইকে অবগত করতে চাইছি। গভীর নলকূপ, বিভিন্ন যে প্রকল্প এর মধ্যে গভীর নলকূপ, তার মধ্যে 4,216টি, স্বল্প বেশের গভীর নলকূপ 10,176, ভূপৃষ্ঠস্থ যে জল পরিশোধনাগার, যেটার এই বিষয়ে এখানে আলোচনা করেছেন যে আরও বেশি করে যাতে পরিশোধনাগার হয়, সেখানে বর্তমানে তার 40টা সংখ্যা আছে। আয়রন রিমুভাল প্ল্যান্ট 1,831টি। ইনোভেটিভ আইডিয়ার বিষয়ে কথা হয়েছে, উদ্ভাবনী প্রকল্প সেখানেও প্রায় 531টি আছে। তো আমাদের রাজ্যের গ্রামীণ যে এলাকাগুলো আছে, আমাদের যে জলের যে উৎস সেগুলো হচ্ছে ভূগর্ভস্থ নিচে, মাটির নিচে যে জল, ভূপৃষ্ঠস্থ যেমন নদী, চড়া ইত্যাদি, সেটাকে ব্যবহার করে আমরা গভীর নলকূপ, স্বল্প বেশের গভীর নলকূপ, জল পরিশোধনাগার যেটা আমি একটু আগে বললাম, এবং ইনোভেটিভ প্রকল্প ইত্যাদির মাধ্যমে আমরা চেষ্টা করছি যে এই জল যাতে সব বাড়িতে বাড়িতে আমরা পৌঁছাতে পারি। পাহাড়ি অঞ্চলে কিন্তু অনেক বিক্ষুব্ধ ঘরবাড়ি আছে, সেখানে কিন্তু অনেক সময় ভূগর্ভস্থ যে জল সেখানে কিন্তু সেখানে জল পাওয়া যায় না। সেই জায়গায় মানে নলকূপ বা স্বল্প বেশের যে অগভীর নলকূপ সেখানে দেওয়া সম্ভবপর হয় না। সেখানে কি করতে হয়, ঝর্ণা অথবা পাহাড় চুয়ানো জলকে সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে সেটাকে পরিশ্রিত করে, সেটাকে কিন্তু আমরা করতে গেলে কিন্তু অনেক সময়ও লাগে। এর জন্য অনেক সময় দেখা যায় যে পার্সেন্টেজ আমাদের আজকে 86% আমরা এসছি, 100% করতে আমাদের সময় অনেকটা লাগে। এবং সেখানে কিন্তু দেখা যায় বিভিন্ন যে সমস্যা আছে, আপনারা সেই সমস্যা কারণে যে ডিলে হয়, সেই ডিলের কারণে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমরা জানি যে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, যেখানে 1 মিলিগ্রাম পার লিটারে যদি তার উপরে যদি আপনার আয়রন থাকে, সেখানে কিন্তু আইআরপি আমাদের লাগাতে হয়। এর নিচে যদি থাকে সেখানে আইআরপি লাগানোর কোনো প্রয়োজন নয়, মানে ইউ ক্যান ড্রিঙ্ক ইট। এটা হচ্ছে আমাদের যে নির্দেশ কেন্দ্রের থেকে আছে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, সেই অনুযায়ী আমরা কিন্তু সেটা নোটিফিকেশনও আমরা দিয়েছি। আমাদের যে পানীয় জল ও স্বাস্থ্য বিধান যে দপ্তর আছে, সেখানে জল জীবন মিশনের যে প্রকল্পগুলো আছে সেগুলোর গুণমান
পর্যবেক্ষণ করা এবং তার নজরদারি এবং অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় মিশন মোডে কিন্তু কাজ করছি। আমাদের জল জীবন মিশন যে প্রকল্পটি, এটা কিন্তু এখন আগে ছিল 1.0 এবং সেখান থেকে এখন 2.0 হয়েছে। কেন্দ্রের বাজেটে 2025-26 সেটা ঘোষিত হয়েছে এবং যে তার যে প্রাথমিক সময়সীমা ছিল 2024 পর্যন্ত, এখন কিন্তু আমি যেটা বললাম সেটা কিন্তু এখন বাড়িয়েছে এবং 2028-এর মধ্যে এই যে 2.0 যেটা লাস্ট বাজেটে যেটা কেন্দ্রীয় সরকার সেটা পাশ করেছে, সেটা এখন 2028 পর্যন্ত বর্ধিত করেছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার গাইডলাইন আমাদের সরকার কিন্তু এখনো পায়নি, বা এখন পর্যন্ত কিভাবে এই 2.0 যে এক্সটেনশন করেছে, কি কি গাইডলাইন মেনে আমরা কি করতে হবে সেটা এখন আমরা পাইনি। এবং শুধু তাই নয়, 2.0 যে টাকা অর্থাৎ 2025-26 এই অর্থবর্ষে এখন পর্যন্ত কিন্তু আমরা কিন্তু টাকা এখনো পাইনি। কাজে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা কিন্তু ওয়েট করছি কবে সেই টাকাটা আসবে। এবং লাস্ট ফান্ড আমরা যেটা মানে এখন পর্যন্ত রিলিজ হয়েছে বা আমরা পেয়েছি, সেটা অক্টোবরের 2024 এবং মার্চের 2025। কিন্তু আমাদের লাইবিলিটি, কমিটেড লাইবিলিটিস আছে। সেই লাইবিলিটিস বলতে দ্বিধা নেই, যেটা সত্য সেটা আমি বলবো এখানে, প্রায় 343 কোটি টাকা বিল অলরেডি মানে আমরা রেডি আছি পেমেন্ট দেওয়ার জন্য। সেই কারণে অনেকটা আমাদের কাজে কিন্তু স্লো হচ্ছে, কিন্তু যখনই আসবে আমরা সেই পেমেন্টও আমরা করে দেব। আমরা এত কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যাতে পানীয় জলের যাতে কোনো জায়গায় মানে সমস্যা না হয়, তার জন্য দপ্তর কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন পদক্ষেপ এখানে নিয়েছে। আপনারা, আমি মাননীয় বিধায়কগণ এখানে অনেকে বলেছেন এই বিষয়ে, যে এখানে তার যে কোয়ালিটি এবং টেস্টিং করা যে জলের, তার জন্য আমাদের থার্ড পার্টি এজেন্সি কিন্তু আছে। এবং যদি থার্ড পার্টি এজেন্সি হুইচ হ্যাজ বিন ম্যান্ডেটেড টু ইন্সপেক্ট অ্যান্ড এনশিওর কোয়ালিটি ওয়ার্কস, এবং এই এজেন্সিগুলো যে আছে, অনেকে বলছেন যে অনেক জায়গার মধ্যে প্রপারলি কাজ হচ্ছে না, নল আছে জল নেই, কিন্তু আমাদের কাছে অনেকে বলবেন যে এটা কাগজের মধ্যে আছে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা মানে সরজমিনে যদি যান প্র্যাকটিক্যালি সেটা দেখা যায় না। এর জন্য কিন্তু প্রায়শ আমরা আমাদের সেক্রেটারিয়েটে আমরা কথা বলি, বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে ওই বিষয়গুলো কথা বলি, DWS এর যারা আধিকারিকরা আছেন তাদেরকে নিয়েও আমরা কথা বলি। কাজে আমাদের মনিটরিংয়ের তরফ থেকে আমাদের সিনসিয়ারিটির দিক দিয়ে কোনো মানে কম আছে বলে আমি মনে করি। এই যে এজেন্সিগুলো এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, এবং যখনই বিল সাবমিট হওয়ার পরে যখন দেখবে যে তারা প্রপারলি যে কাজের গুণমান ঠিক আছে কিনা, তারপরেই যখন তারা গ্রিন সিগন্যাল দেয় তারপরেই কিন্তু তাদেরকে পেমেন্ট করা হয়। তাছাড়া আমাদের এখানে CM হেল্পলাইন আছে 1905, আমার সরকার এই যে পোর্টাল আছে, তার মাধ্যমে যেখানে কোনো গ্রিভেন্স যদি থাকে সেই গ্রিভেন্সের মাধ্যমে যাতে প্রপার টাইমের মধ্যে ইন টাইমে সেই কাজটা সেখানে যাতে করা যায় তারও ব্যবস্থা আমরা বিভিন্নভাবে আমরা দেখছি, সে আমাদের দপ্তরগুলো কাজ করছে। এখন পর্যন্ত 21টি আমাদের NABL অর্থাৎ ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বন্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ আমাদের ত্রিপুরাতে আছে। অর্থাৎ এই যে টেস্টিং ল্যাবগুলো আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে, সাব ডিভিশনে আছে এবং স্টেট লেভেলে আছে, এবং তাতে করে এই টেস্টিং যে ল্যাবগুলো আছে যে জলের যে গুণমান সেটা টেস্ট করে এবং তার কোয়ালিটি যেখানে দরকার অ্যাজ অ্যান্ড হোয়েন যেখানে প্রয়োজন সেই টেস্টিং যে ল্যাবগুলো আছে তারা দেখে। অনেকে প্রশ্ন তুলতে পারে থার্ড পার্টিটাকে কিভাবে সিলেকশন হয়। এই থার্ড পার্টি ইজ সিলেক্টেড থ্রু ওপেন টেন্ডার প্রসেস অ্যাজ পার গাইডলাইন্স অফ জল জীবন মিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবং এই যে থার্ড পার্টিগুলো আছে দে আর ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট অর্গানাইজেশন অর কোম্পানি। আমাদের এখানে ত্রিপুরাতে এখন
প্রায় প্রেজেন্টলি 5 নাম্বারস অফ থার্ড পার্টি এজেন্সিজ আর ওয়ার্কিং ইন ত্রিপুরা। এবং আমার মনে হয় যে আমাদের এখানে যে বিভিন্ন জায়গায় যে বলা হয়েছে, বিশেষ করে টিটি এডিসি এলাকায়, আমি আপনার মাধ্যমে আমি সমস্ত মাননীয় বিধায়ক এবং যারা আজকে এই বিষয়ে এখানে আলোচনা রেখেছেন, যে 108টি ভিলেজ কাউন্সিলে 100% এফএসটিসি হয়েছে, 100%, এবং 90 থেকে 100% প্রায় 150টি ভিলেজ কাউন্সিলে আমাদের এই এফএসটিসি গেছে। 114টি ভিলেজ কাউন্সিলে 80 থেকে 90% এই কার্যকারী যে পারিবারিক ট্যাপ সংযোগ রয়েছে। 87টি ভিলেজ কাউন্সিলে 70 থেকে 80% কার্যকারী পারিবারিক ট্যাপ সংযোগ রয়েছে। 50 থেকে 70% যে 86টি ভিলেজে এফএসটিসি গেছে। 25 থেকে 50% আমরা বলছিলাম যে সব জায়গায় চলে গেছে, আমি এই কারণে বলছি যে এখনও কিন্তু আমরা 100%, 86% আমরা বললাম, বাকিগুলো যে কারণে হচ্ছে না, এবং সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা চেষ্টা করছি এবং অতি সত্বর সেখানেও যাতে আমরা এই পরিশ্রিত পানীয় জল দিতে পারি তার ব্যবস্থা করছি। 27টি ভিলেজে 25 থেকে 50%, 15টি ভিলেজ কাউন্সিলে 25%-এর নিচে এখন পর্যন্ত এফএসটিসি দেওয়া গেছে। এবং টিটিএডিসি এলাকায় যে প্রকল্পগুলো আমি একটু আগে বললাম, গভীর নলকূপ প্রায় 1961টি লাগানো হয়েছে সেখানে। স্বল্প বেশের গভীর নলকূপ 5129টি লাগানো হয়েছে। ভূপৃষ্ঠস্থ জল যেখানে পরিশোধন করে দেওয়া হয় সেখানে প্রায় 23টি। আয়রন রিমুভাল প্ল্যান্ট 666টি। উদ্ভাবনীমূলক প্রকল্প যেটা ইনোভেটিভ প্রায় 177। তো সব জায়গায় আমরা চেষ্টা করছি যে সেটা মানে আমাদের জিপি হোক, বিসি হোক, সব জায়গার মধ্যে আমরা চেষ্টা করছি যে পানীয় জল যেন যায়, এবং আমাদের সরকার এই বিষয়ে এবং আমাদের দপ্তর সেভাবে নিরন্তর কাজ করে চলছে। এবং আমি মাননীয় রামপদ জমাতিয়া বাবুর যে প্রস্তাব, রাজ্যের পাহাড়ি সমতল জনবসতি এলাকায় পরিশ্রিত পানীয় জল পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করার যে কথা উনি বলেছেন, আমরা নিশ্চয়ই সেটা আমরা বাস্তবায়িত করব, এবং আমি এই প্রস্তাবের পূর্ণ সমর্থন করে আমি আমার কথা বলে শেষ করছি। নমস্কার। এখন আমি মাননীয় সদস্য শ্রী রামপদ জমাতিয়া কর্তৃক উত্থাপিত রেজলিউশনটি ভোটে দিচ্ছি। রেজলিউশনটি হলো, আমরা এন্ট্রিস্ট হবো আর কি। থ্যাংক ইউ। এই বিধানসভা প্রস্তাব করছে যে রাজ্যের পাহাড়ি সমতল সর্বত্র জনবসতি এলাকায় পরিশ্রুত পানীয় জল পাইপলাইনের মাধ্যমে সরবরাহ নিশ্চিতকরণে রাজ্য সরকার আরও পদক্ষেপ গ্রহণ করুক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নাই,